বিউটি পাল বিউটিফুল, আদমরাদের ভাঙতে ভুল, জরাগ্রস্ত যারা ত্রস্ত, মনুষ্যত্বহীন ফুরাক তাদের দিন। গানও হবে, নাচও হবে, নইলে কেন বাঁচো, মরার মতো প্রাণ নিয়ে সত্যি বেঁচে আছো। আমাদের বিউটি পালকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দারুণ সব কাজ চলছে। কবি, যেমন আমি যে কবিতাটি পড়লাম তা হচ্ছে কবি খালেদ হোসেনের একটি কবিতা। উনি বিউটিফুলকে নিয়ে, বিউটি পালকে নিয়ে বিউটিফুলের কবিতা লিখেছেন। আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। কারণ মেঘ চারদিকে জড়ো হচ্ছে, শুধু বিউটি পালের নাচ নিয়ে, গান নিয়েই শুধু নয়, সর্বত্র আমরা মেঘ জড়ো হতে দেখছি। আমরা যেখানে যেখানে মেঘ জড়ো হতে দেখব, সেই কিছুটা খানিক আমাদের এই প্রোগ্রামে যতটুকু সময় আমাদেরকে অ্যালাউ করবে তার মধ্যে আমরা সেই মেঘগুলোকে নিয়ে আলোচনা করব। এবং প্রথম মেঘটা আমরা বিউটি পালকে নিয়ে করছি। যদিও এটা প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু বিউটি পালের একটা বড় দিক হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটি অভিনব প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের যে ভাষা এবং তার ধরন, যেটা অসাধারণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু আমাদের সাথে আজ আছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমে আমি পরিচয় করে দেই, মঞ্জুর আলম পান্না, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং মোশাররফ হোসেন ঠাকুর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। সম্মানিত দর্শক, আমরা নেক্সাস টেলিভিশনের যে নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে, আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমাদের এই পুষ্টি নিবেদিত চলমানকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশন লাইভে, এই জাতীয় টেলিভিশন, ক্যাবল টিভিতে সারা দেশে। এছাড়াও আপনারা আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক পেজ, যেটা ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনের। এছাড়াও আপনার ইউটিউবে নেক্সাস টেলিভিশনে আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, এবং পরেও যখন সময় পাবেন বন্ধুদেরকে জানান, দেখান এবং আমাদের আলোচনা শুনুন। আমরা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের আলোচনা। আমরা প্রথমেই এই আলোচনাটা নিয়ে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে। যে এই যে বিউটি পালকে নিয়ে আসলে আমি আসলে যেই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে তাকে নিয়ে এই যে সারা বাংলাদেশে একটা অভিনব প্রতিবাদ হয়েছে, এই প্রতিবাদের ধরনটা নিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। প্রথম যে কথাটা হচ্ছে বিউটি পার্লারের যে বিষয়টা, একটি নির্দোষ ভিডিও, একটি নির্দোষ ভিডিও। এই ভিডিওকে নিয়ে কারা মরাল পুলিশিং করলো? এই মরালের ভিত্তি কি? এরা কি বাংলাদেশকে পাল্টাতে চায়? এরা কি আমাদের শত হাজার বছরের বাঙালি ঐতিহ্যকে পাল্টাতে চায়? আমি একজন বাংলাদেশি বাঙালি মুসলমান, আমি একজন বাংলাদেশি বাঙালি হিন্দু হতে পারি, আমি একজন বাংলাদেশি বাঙালি চাকমা বৌদ্ধ হতে পারি। এটা তো এইভাবে হবে। তো এইখানে আমরা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে 1947 সালে যে কথাটি ছিল যে একটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা দেশ হলো, দুই পাশে দুইটা। তো 71 সালে আমাদের এই যে দ্বিজাতি তত্ত্ব ফেল করে গেল, পুরোটা ফেল হওয়ার পরে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা স্বাধীনতা যুদ্ধটা করেছি, আমরা দেশ তৈরি করেছি। যারা একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চান বা ধর্মের প্রাধান্য চান, তাদের জন্য তো বাংলাদেশ 71-এর পরের বাংলাদেশ না, এটা বুঝতে হবে। যেমন আপনি 47-এর পরে যারা বলতেন যে পাকিস্তানের যে এই শিশু রাষ্ট্র, যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করো, তারা ইয়াতে যাও, অসাম্প্রদায়িক রাষ্ট্র যেমন ইন্ডিয়া সকল ধর্ম বর্ণ বলতো, তো সেখানে যাও। আমি 71 সালের পরে যারা এখানে ধর্ম ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা করতে চান, রাষ্ট্র দেখতে চান, এদের জন্য তো এই রাষ্ট্র না, ক্লিয়ার কাট কথা। 71-এর স্বাধীনতা যুদ্ধ এটাকে মুছে দিয়েছে। 47-এর যে কথাটা ছিল দ্বিজাতি তত্ত্ব, এটা ফেল করে গেছে। তো এখানে একটু যুক্ত করে দেয় একটা জিনিস, সেটা হচ্ছে যে যেমন ধরেন যে মানে নৈতিক যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যারা ধর্মকে কেন্দ্র করে যে নৈতিকতার নামে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এবং অলরেডি সেগুলো ঘটেছে, আমাদের সাংসদ দ্বারা সংগঠিত হতে দেখেছি। তারপরে এমনকি ধরেন আজও একটা ঘটনা ঘটেছে, ধরেন এমপি সাহেবের
মানে কন্যার বিরুদ্ধে আসছে যে যশোরে আপনার ধরেন যে মারধর করছে, হ্যাঁ মানে তিনিও জামাত ইসলামের, আমি নাম ধরেই বলি জামাত ইসলামেরই এমপি মহোদয়। তো আসলে এইগুলো আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ, নাকি বিউটি পার্লার এই মানে একটা শোভন সুন্দর একটা ব্যক্তিগত এক্সপ্রেশন মানে আলোচনা? আমি আপনাকে বলি যে আমার কন্যা ধরুন মাস্টার্সে পড়ে নর্সাতে, তো সে তার বন্ধুদের সাথে আজকে ক্লাস করতে গিয়েছিল ইভিনিংয়ে, মাস্টার্সের ক্লাসটা ইভিনিংয়ে হয়। তো আমাকে শুনলো যখন আমি আসছি এখানে, তো বললো যে বাবা এটা নিয়ে কথা বলবো তাদের বন্ধুদের সাথে, বন্ধু বান্ধবী যারা আছে, বিউটি পার্লার ইস্যুটা। তারা এই মানে আমি নতুন প্রজন্ম যাদের বয়সটা 25-26-এর পর্যায়ে, এরা খুবই ক্ষুব্ধ হচ্ছে যে বিউটি পার্লার এই ভিডিওটা, তাদের কথায় এক কথাই হচ্ছে এটা একটা নির্দোষ ভিডিও। এইটা নিয়ে মরাল পুলিশিং, এই মরালের ভিত্তি কি, এই মরালের নমুনাটা কি, এটাকে আমরা চাই না, বাংলাদেশ এটাকে ধারণ করে না। এটা হলো মূল বক্তব্য। আমি মনে করি আমি হাজার হাজার লক্ষ লক্ষ বিউটি পার্লার বাংলাদেশে দেখতে চাই। এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে ধরেন গত ইলেকশনের যে ভোটিং পদ্ধতির মধ্যে থেকে এটা আসলে যে মানুষ নেয়নি, এটা আমরা বলতে পারি এরকম? অবশ্যই বাংলাদেশের মানুষ এই সংস্কৃতিকে, এই যে বিউটি পার্লারের বিরুদ্ধে যে মুভটা করলো, এবং বাংলাদেশের মানুষ যে আবার উল্টাটা দেখিয়ে দিল প্রতিবাদ করে, একেবারে হুবহু এই গত নির্বাচনের যে চেহারাটা এটাই। যেমন জামায়াতে ইসলাম বলেছিল যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে না, এই চেহারা বাংলাদেশ চায় না। চমৎকার করে বলছেন মোশাররফ আহমেদ ঠাকুর। আমি একটু মঞ্জুর আলম পান্নার কাছে যাই। মানে মোশাররফ ভাই কিন্তু তার কন্যার উদাহরণ দিয়ে বলেছেন একদম ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে। আর দ্বিতীয় যেটা মনে হয় আমরা ছিলাম যে ধরেন এই যে প্রতিবাদের যে ভাষাটা এবং ধরনটা, এটা আমার কাছে খুব মানে দারুণ লেগেছে। সোশ্যাল মিডিয়ার মতো করেই প্রতিবাদ করা। আর দ্বিতীয়টা হচ্ছে মোরাল পুলিশিং, যেটা মোশাররফ ভাই তুলেছেন। আর 3 নম্বর হচ্ছে যে একটি ধর্মভিত্তিক রাজনীতি, যেটা বিরোধী দল, তার যে নৈতিক বিশৃঙ্খলতা তৈরি করার যে কৌশল, সেইটা আলোচনার কেন্দ্রে আসবে নাকি এগুলো আলোচনার কেন্দ্রে আসবে? এখন বিষয় যুক্ত করে দিয়ে না, সবগুলো আলোচনা আসার মতন। আর এটি যে অভিনব কিছু, আমি এটিকে বলবো দারুণ প্রতিবাদ, দারুণ গর্জে ওঠা। সারা দেশের মানুষ সাম্প্রদায়িকতা, কুসংস্কারাচ্ছন্নতা কিংবা মৌলবাদিত্বের বিরুদ্ধে একসাথে গর্জে ওঠা, মানে এই যে একটা ভয়াল পরিবেশ তৈরি হয়েছিল ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় থেকে, এবং তার ধারাবাহিকতা কিন্তু এখনও শেষ হয়নি, কোথাও কোথাও চলছে। আমি এই জন্য এটিকে অভিনব বলবো না। আপনি দেখুন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তের কথা মনে আছে তো আপনার? ধর্ম অবমাননার অভিযোগে তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল, সেলিম ওসমান সেখানে উপস্থিত থেকে থাকে। তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়াতেই সারা দেশের মানুষ কান ধরে ছবি তুলে ফেসবুকে আপলোড করছিল। আপনার নিশ্চয় মনে আছে ফার্মগেটে একজন ভদ্র মহিলার টিপ পরাকে কেন্দ্র করে একজন পুলিশ কনস্টেবল সম্ভবত আপত্তিকর মন্তব্য করেছিল। তখন মেয়েরা সবাই বড় টিপ পরে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করছিল। ইভেন পুরুষদের অনেকেও, অভিনেতাদের অনেকে টিপ পরে ছবি আপলোড দিচ্ছিল। এটা আমি যাবো করে, আপনি এখানে অলরেডি তুলে ফেলেছেন। যিনি বরখাস্ত হয়েছিলেন উনি আবার নতুন চাকরি ফেরত পেয়েছেন। হ্যাঁ, আবার সেলিম ওসমানের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলা থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন। এগুলো হবে শাসক গোষ্ঠীর সময়, যারা শাসক গোষ্ঠীর প্রতিনিধি হয়, জড়িত থাকে, বা স্পর্শকাতর জায়গা থেকে যারা উচ্চ পদে কর্মরত থাকে, তাদের কিছু হয় না। কিন্তু এই যে প্রতিবাদটা, মানে এই জায়গায় এই প্রতিবাদটা না হলে কি হতো, আমি নিশ্চিত বিউটি রানী পালকে জবাবদিহিতার মুখোমুখি হতে হতো, তদন্ত কমিটি গঠন হতো, হয়তো সাময়িক বরখাস্ত করা হতো, হয়তো তাকে চাকরিতে ফিরিয়ে আনা হতো, কিন্তু ফর দ্য টাইম বিং তাকে একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হতো। কিন্তু এই যে দারুণভাবে গর্জে ওঠা সারা দেশের মানুষের, এতে কি হলো, যিনি গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনি শুরুতেই বললেন যে আমার কাছে এটি অড লাগে না। আসলে তো অড লাগার মতো কিছু ছিল না, এটাকে ক্যাশ করতে চেয়েছিল মৌলবাদী গোষ্ঠী, তাই না? একদম। তো সেই জায়গাটি তো হয়নি। ইভেন তদন্ত কমিটি গঠন হবে সেখান থেকেও পিছিয়ে এলো যে না, আমরা তদন্ত কমিটি গঠন করবো না, যেখানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন যে অড কিছু নেই। মূল বিষয় হচ্ছে যে আমি বলবো বিউটি রানী পাল যে সাহসিকতার সঙ্গে তিনি কিছু করেছেন তা নয়। তিনি নিজের মনে একটি ভিডিও করেছিলেন, তার ব্যক্তিগত ফেসবুকে প্রোফাইল করেছেন,
কিন্তু মানুষের যে গর্জে ওঠা এটা দারুণভাবে নাড়া দিয়েছে, এবং এটি সম্ভবত একটা অ্যালার্মিং এর জায়গা। যেই দুঃশাসনের জায়গাটি ছিল, যে জঙ্গিবাদীদের যে আস্ফালনটি ছিল, সেটির একটা দাঁত ভাঙা জবাবের সূত্রপাত হলো। মানুষ তো কথা বলতে পারছিল না, সেটি মুক্তিযুদ্ধ ইস্যু থেকে শুরু করে ৭১ থেকে শুরু করে অসাম্প্রদায়িকতা, বঙ্গবন্ধু ইস্যু, আপনি সব জায়গাতেই কোনো কথা বলা যাচ্ছে না, সেগুলো তো আস্তে আস্তে ভাঙছে। এবং এই যে মৌলবাদিত্বের যে একটা ভয়াল বিষদাঁত মানুষ দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছিল, একটা চাপা ভয়, কি হয় কি না হয়, এরা যে বেশি দিন টিকতে পারবে না, এটা প্রমাণিত হচ্ছে এর মধ্যে খুবই ভালো বলেছেন। আমরা অবশ্য একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতির পরে আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাবো, কারণ উনি একজন শিক্ষকও। কারণ একটা বড় প্রশ্ন এসছে সামনে, যে শিক্ষক আসলে তার কি ব্যক্তিগত জীবন থাকবে কি থাকবে না, তিনি আসলে গান শুনবেন কি শুনবেন না, তিনি আসলে রিলস বানাবেন কি বানাবেন না, শিক্ষকের আসলে কতটা মানে তার যে স্পেস সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করবেন কি করবেন না, এটা আরেকটা ঔচিত্যবোধের প্রশ্ন সামনে এসছে। এইটার সাথে আমি যুক্ত করব আবারও আরেকটা প্রশ্ন, সেটা আমি অবশ্যই একটু পরে বলি, কারণ সাতক্ষীরা 2 আসনে জামাতের এমপি মহোদয় একটা কথা বলেছেন। সাতক্ষীরা 4 আসনের যিনি এমপি ছিলেন, যে উনি বলতে মানে যেভাবে বৈধতা দিচ্ছেন যে মেয়েটি নাকি সেবা করতে এসেছিলেন, তাহলে এই সেবা করার যে নৈতিক শৃঙ্খলা কেমন, আর শিক্ষকের নৈতিক শৃঙ্খলা কোথায় যাবে, এগুলো নিতে বিস্তর কথা হচ্ছে। আমরা এই আলাপটাকে জারি রাখবো আমাদের ব্রেকের পরেও। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমরা যেই প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আমরা সেই প্রশ্নতে ফিরছি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে, যে শিক্ষকের সীমানা কি হবে, আসলে তার ব্যক্তিগত জীবনযাপন থাকবে কিনা, তিনি রিলস তৈরি করতে পারবেন কিনা, আর এর সাথে যে সাতক্ষীরা 2 আসনের জামাতের এমপি মহোদয় যেটা বললেন সাতক্ষীরা 4 আসনের এমপি মহোদয় সম্পর্কে, সে নারী বিষয়ক, যে সে মেয়েটি নাকি সেবা করতে এসেছিল, এবং আপনি যদি এমপি হন আপনি কতদূর পর্যন্ত সেবা নেবেন? ধন্যবাদ। আমার মনে হয় আপনি যেভাবে বলছেন এটা মনে হয় শেষের কোয়েশ্চেন থেকেই শুরু করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তো আমি সেবা নেওয়ার তো প্রত্যেকটা, আপনি জানেন যে ইসলাম দাসপ্রথা ওই সময় নিষেধ করেছিল। প্রথম সীমিত পর্যায়ে বলা হচ্ছে যে দাস মুক্তি দিলে, দাসী মুক্তি দিলে তুমি এত সোয়াব পাবা। এরপরে বলছে তুমি এই কাজগুলি করলে, অন্যায়গুলি করলে অটোমেটিক্যালি তোমার দাসী আজাদ হয়ে যাবে, অথবা তোমার স্ত্রী তালাক হয়ে যাবে। থার্ড শেষের দিকে এসে বলা হচ্ছে যে দাসীকে নিরুৎসাহিত করা হচ্ছে। তো আপনি এই অবস্থায় আজকে আধুনিক যুগে যে আপনি কি দাসপ্রথাকে সমর্থন করেন? নিশ্চয়ই না। এবং দাসপ্রথাকে সমর্থন না করলে এই যে দাসীদের কাছ থেকে যে সেবা নেওয়ার কথা, এটা সেবা দাসীর কাছ থেকে যে সেবা নেওয়ার কথা, এটি একেবারেই নৈতিকভাবে আইনত অচল। তো সেই ক্ষেত্রে আমি জামাতে ইসলামের যে অন্যান্য ইমান এবং আকিদা, দুটো জিনিস, একটা ইমান এবং আমি জামাতে ইসলামের আমিরকে দেখলাম, উনি ইমান এবং আকিদাকে গুলিয়ে ফেলছেন। বলছেন আমি আল্লাহ বিশ্বাস করি, এটাই তো ইমান, আমি রসুলে বিশ্বাস করি, ইমান এটা, আমি ইয়াতে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, ইমান, ফেরেশতায় বিশ্বাস করি, ইমান। তো এটাকে আকিদা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন যাপনে আমার বিশ্বাস, চলাফেরা, আচরণ বলন সব কিছু। তো সেই ক্ষেত্রে জামাতে ইসলামের আকিদার সাথে তো আমাদের একদমই মিল নাই। আপনি দেখেন একজন ছেলে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের মধ্যে মুথা বিবাহ বলে একটি কর্মসূচি চলমান আছে, তার কাছে আসছে যে তারা 3 বা 4 বছরের জন্য বিয়ে করেন, এবং এটা ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পরে এই বিবাহটা আর বলবৎ বা চলমান থাকে না, আপনার চলমান তো চলমান থাকে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, আমি এই যে সেবাদাসীর সেবা নেওয়ার একদমই বিপক্ষে। সেই ক্ষেত্রে আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছেলে, সন্তান, পুত্র, এদের সাথে প্রত্যেকের সাথেই আমার একটা আচরণের একটা নির্দিষ্ট পরিসীমা আছে। আমি মনে করি আমার যদি সার্ভেন্ট বা আমার এখানে যদি চাকরি করেন, জাস্ট তিনি শ্রম বিক্রি করেন,
আমিও তো শ্রম বিক্রি করছি, আমি শ্রম বিক্রি করছি না। তো আমার বাড়িতে যিনি গৃহকর্মী তিনি কি করেন? শ্রম বিক্রি করেন। তো শ্রম বিক্রি করলে তার 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 মানবিক মর্যাদাটা দাসত্বের পর্যায়ে নামবে কেন? কি কি অসম্ভব কথা যে আপনি মানুষকে দাসত্বের পর্যায়ে, স্বাধীন বাংলাদেশের মানুষকে দাসত্বের পর্যায়ে নেমে দিতে চান। স্বাধীন বাংলাদেশের কোন নাগরিক কি দাস হতে পারে? এই সময় এসে যৌনদাসীর বিষয়টা আপনি যৌনদাসী বানিয়ে দেবেন। আপনি এইখানেই জামাতে ইসলামের সাথে আমি আপনাকে বলি, বিএনপির প্রায় 22 বছর নির্বাচনী ঐক্য থাকার পরেও আমরা যারা এখানে সাংস্কৃতিক কর্মী ছিলাম, ছাত্রদলের কর্মী ছিলাম, আমরা এদের দৃষ্টিভঙ্গির সাথে এদের যে লেবাস এবং এদের যে দৃষ্টি, এদের লেবাস একটা আর এদের অন্তর্দৃষ্টির মধ্যে আরেক জিনিস ঘোরাফেরা করে। আমরা যেমন একজন বোনকে খুব পাশে থেকে নির্দোষভাবে দেখতে পারি, ওরা সেটা দেখতে পারে না। এইটা হচ্ছে ওদের সীমাবদ্ধতা, আমাদের সীমাবদ্ধতার আমাদের দৃষ্টি অবারিত যেখানে, ওদের দৃষ্টি সেইখানে সীমাবদ্ধ। তো এই কারণে আমি আপনাকে বলছি, জামাতকে বেসিক্যালি আওয়ামী লীগের, বিএনপিরও এই ক্ষেত্রে হয়তো ভুল আছে, আওয়ামী লীগেরও ভুল আছে। আমরা জামাতকে বেসিক্যালি সঠিকভাবে ডিল করতে পারি নাই। এটাকে যেভাবে মার্জিনালাইজ করার কথা ছিল, এই মার্জিনালাইজ করার জন্য কালচারালি মার্জিনালাইজ করার কথা ছিল, এটা হয় নাই। আপনাকে আমি একটা ঘটনা বলি। 2006 সালের 28 অক্টোবরের পরে আমরা যখন আপনি দেখবেন যে জামাত ইসলামের উপরে একটা অ্যাটাক হলো, লগি বইটার অ্যাটাক হলো। তো সেইটার পরে আমরা কয়েকদিন আমরা বিএনপি 7 দল, 4 দল না এই 4 দলীয় খুঁজুন। তো এরা বললেন যে একটা সমাবেশ করবেন, একটা কালচারাল অনুষ্ঠান করবেন, ইয়াতে এই আমরা মুক্তাঙ্গনের এখানে আমরা স্টেজ করলাম। তো স্টেজ করার পরে বেবি নাজনীন গান গাচ্ছে, বেবি নাজনীন সঙ্গীত পরিবেশনের সময়। এবং আপনি দেখেন যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু যদি জামাতের সাথে যদি অনুষ্ঠান হয়, তারা দুপুর 2টার পরেই আইসা বসে যায় এবং রুটি এবং কলা দিতে থাকে তাদেরকে। আমাদের তো এই পদ্ধতি নেই, আমাদের লোকজন দুপুরে খেয়ে টেয়ে 3টা সাড়ে 3টার পরে আসে, যেহেতু 4টার থেকে সমাবেশটা শুরু হয়। বেবি নাজনীন সঙ্গীত পরিবেশন করছেন, বলে ভুয়া ভুয়া ভুয়া। আর ওদের গান বা তবলা ছাড়া সাইমুম শিল্পী গোষ্ঠী ও এইরকম করছে। তো এই যে বিষয়টা আমি আপনাকে বলছি যে আমি তখনই এর পরের দিন আমরা ম্যাডামকে একটা বড় সাংস্কৃতিক মানে ভিন্নতার জায়গা, আমরা ম্যাডামকে বললাম যে এদের সাথে আমরা কালচারাল ফাংশনটা করব না। তো এই জন্য আমি আপনাকে বলছি, গেলে একটা আপনি যেটা সাহিত্য শিক্ষকের যে সীমাবদ্ধতা, শিক্ষক কিন্তু রিয়েলি একটা সীমাবদ্ধ লাইফ মেনটেন করে। এইখানে মোশাররফ ভাই একটু ফিরবো আপনার কাছে এই অংশটা, কারণ আমরা তো 2টা অংশ ছিল, যেহেতু আপনি শেষ অংশ দিয়ে শুরু করেছেন, ওইখানে আমি একটু পান্না ভাই একটু শুনে আসি। মানে যেমন ধরেন যে আমরা অনেক দিন ধরে শুনছি যে সৎ লোকের শাসন চাই, আবার দেখলাম যে বিরোধী দলীয় যে একটি বড় জুলাইয়ের পরে যে দলটি জন্ম নেয়া, তারও একজন মানে নির্বাচিত না মানে সিলেক্টেড এমপি, নারী এমপিও বলেছেন যে জামাতেই সবচেয়ে ইমানদার মানুষরা থাকে। তাহলে আমি শুধু ছোট্ট করে আপনাকে কমেন্টস করতে বলবো যে মানে যশোরের ঘটনা, সাতক্ষীরার ঘটনা এবং অন্যান্য ঘটনা মিলিয়ে নৈতিকতার সীমারেখা এবং সৎ লোকের শাসন। না, আপনি যে মহিলা এমপির কথা বলছেন, এনসিপি থেকে মনোনীত, আচ্ছা এই দলটি তো আসলে জামাতের বাই প্রোডাক্টও বলবো না, প্রোডাক্টও বলবো না, তাদের কি বলা যায় অঙ্গ প্রত্যঙ্গের একটি এক্সটেনশন। সো এটিকে আলাদাভাবে দেখার কোনো দরকার নেই। আর যেটি আপনি বলছেন যে সাতক্ষীরা 2 আসনে এমপি যেটি মন্তব্য করেছেন, আচ্ছা সাতক্ষীরা 2 আসনে এমপি তো এখন করছেন, এর আগে এই এনসিপি বলুন বা এই জামাত ঘরানার আর 2-1টি পার্টি সদ্য ভূমিষ্ঠ হয়েছে মানে বছর 2-1 আগে, তারা এই আপনাদের টকশোতে বিভিন্ন টেলিভিশন যখন নজরুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগটি উঠতে লাগলো, তখন তারা গলা চড়িয়ে টকশোতে বলা শুরু করলো আমাদেরকে দেখতে হবে দাড়ি টুপি আছে বলেই কি এই বিষয়গুলো এত রিউমার আকারে ছড়াচ্ছে কিনা, আমাদেরকে দেখতে হবে যে তিনি জামাত করেন বিধায় এই বিষয়গুলো এরকম বেশি করে ছড়াচ্ছে কিনা। আমাদেরকে না ডেকে এখন তাদেরকে আপনাদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করা উচিত কেন আপনারা এই কথাগুলো তখন বলেছিলেন, বুদ্ধিজীবীর স্টাইলে একেবারে বোদ্ধার মতন কথাগুলো বলছিলেন।
এখন তো তাদের কাছে জিজ্ঞেস করা উচিত। এবং তারা বলেছে, যেমন ধরেন আমার একটা সূত্রে একজন বলেছেন যে আইনের বাইরে যায়নি, আইনের ব্যত্যয় হয়নি। না, আইন তো পরবর্তীতে তৈরি হয় যখন ওই মেয়েটিকে মানে নিয়ে আপত্তিকর অবস্থা পাওয়া গেল। গাজী নজরুল কে বলে ওটির নাম কি, নজরুল ইসলাম এমপি। আচ্ছা, কি বলা হলো যে আমার দ্বিতীয় স্ত্রী, আচ্ছা দ্বিতীয় স্ত্রী পরবর্তী জানা গেল যে ব্যাক ডেটে রেজিস্ট্রেশন হয়েছে, হ্যাঁ কাবিননামা হয়েছে, বাঁচার জন্য বউকে দিয়ে বিবৃতি দেওয়ালো যে আমার স্বামী পরেশগা ব্যক্তি, আমার স্বামী এটা তার দ্বিতীয় বিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে জোর করে বউকে দিয়ে বলানো হয়েছিল তার স্ত্রীকে দিয়ে। মানে বিষয়টি হচ্ছে এরকম, একজন ফেসবুকে এরকম দিয়েছে তাদের সম্পর্কে, নামটা আমার মনে নাই, যে স্বামী যদি পরকিয়া করে তখন এই যে দলগুলো, এদের এই যে নেতারা, তারা বউকে দিয়ে বলায় যে আমার অনুমতি নিয়েই স্বামী পরকিয়া করেছে। মানে এবং এই মেয়েরা আপনি দেখবেন যে আপনি যে মহিলা এমপির কথা বললেন, এরা এই নীতি নিয়েই বিশ্বাসী, স্বামীর পায়ের নিচে বেহেস্ত, হ্যাঁ, বা হুজুর বলছেন তাই করতে হবে। এবং শুধু এই মেয়েরা কেন, এই যে যারা এদের পা চেটে রাজনীতি করছে, লেবাস ধরে রাজনীতি করছে, তারা তো প্রকাশ্যে এগুলো বলছে। অতএব এদের বক্তব্য ধরা না ধরার সমান কথা। আপনি যশোরের কথা বলছিলেন এর প্রসঙ্গে, এই যে মানুষ জেগে উঠতে শুরু করেছে, যেমন বিউটি রানী পালের ক্ষেত্রে আমি বললাম, দেখুন এটা প্রিয় হোক, কিন্তু শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষককে মারা হয়েছে। হ্যাঁ, এই যে যে ঔদ্ধত্য, এই যে যে আস্ফালন, সরি টু সে, আমরা নির্বাচনের আগে কায় মনোবাক্যে আমরা তো চেয়েছি বিএনপি আসুক, দ্যার ইজ নো ওয়ে, বিএনপির কোনো বিকল্প নেই। কিন্তু এখন বিএনপির 5 মাস 6 মাস হতে চলল। দেখুন অনেকে তো বলছে যে এখন কি ডক্টর ইউনূসের সেই শাসনের কন্টিনিউশন চলছে। কেন মানুষ বলছে? আমরা এখন মানে অন্তত বিএনপি সরকারের সময় এটা আশা করি না। মৌলবাদের যেই বিষ দাগটা আমরা দেখেছি ইউনূসের সময়, এখনও সেটি দেখতে হবে, সেই জঙ্গি শাসনের ধারাবাহিকতা বা মব এখনও চলবে, আমরা সেটা প্রত্যাশা করি না। এখন কেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে কেন স্পেস দেওয়া হচ্ছে আমরা জানি না। এটি সরকারের কোনো দুর্বলতা, নাকি তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা, নাকি আওয়ামী বিতাড়নের নামে তাদের সাথে এক ধরনের মিলেমিশে রাজনীতি করা, নাকি দেখানো যে না আমরা বিরোধী দলকে স্পেস দিই, তাদেরকে গণতান্ত্রিক অধিকার দিচ্ছি। এর যেটিই হোক না কেন, যেটিই হোক না কেন বিএনপির জন্য ভালো নয়, বিএনপির জন্য ভালো নয় কোনো অবস্থাতেই। এবং আমি বলছি বিএনপির অসংখ্য, আমার সবার সাথে কথা হয়নি, অসংখ্য বললে আমি মনে করি যে অসংখ্য এমপি তারা মনে করে যে যেটি হচ্ছে এটি ভুল হচ্ছে। আমি একাধিক এমপির সাথে কথা বলেছি, কথা তো হয়, ইন্টারাকশনটা তো হয়। দেখুন মানে গোপনে বা 1 to 1 তারা এই কথাগুলো বলছে যে আমরাও জানি না যে কেন এটি করা হচ্ছে, কেন এত। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার, তার সন্ত্রাসী কর্মকাণ্ড দেখুন, তার অনৈতিক কর্মকাণ্ড দেখুন, একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিছু বলা হচ্ছে না, মব ক্রিয়েট করা হচ্ছে। শিক্ষকদেরকে মানে বিশ্ববিদ্যালয়ের ডিনদেরকে 6 জন ডিনকে পদত্যাগে বাধ্য করা হলো। এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের বিধিতে আছে? নেই। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে পুলিশের সামনে, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে পুলিশের সামনে থেকে ধরে আবার মব করা হলো। এটা জঙ্গি শাসন, মানে ইউনূসের জঙ্গি শাসনের সময় নয়, তারেক রহমান সরকারের সময়। এটি আমরা এক্সপেক্ট করি না, কোনো অবস্থাতেই করি না। এগুলো কি হচ্ছে জানেন? এগুলো আলটিমেটলি বিএনপি সরকারের দুর্নাম হচ্ছে। আপনি বেশ কয়েকটা বিষয় তুলে এনেছেন। আমরা ওই যেই প্রশ্নটা ছিলাম মোশাররফ ভাইয়ের কাছে, ওইখানে আমরা যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। কারণ হচ্ছে বেশ কয়েকজন শিক্ষক এবং মানে শেষ পর্যন্ত আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটেছে, মপ করে একজনকে বের করে দেওয়া হচ্ছে। এটা নিয়মের মধ্যে থেকে করা সম্ভব হতে পারে। তো আমরা এই বিষয়টার আলোচনা জারি রাখবো। তার সাথে সাথে আমরা এটাও বলে রাখি যে রাষ্ট্র যেভাবে এখন প্রেসিডেন্টকে খুঁজে বেড়াচ্ছেন, আমরাও এখানে তাকেও খুঁজতে বসবো এই আলোচনার পরপরই। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল শিক্ষকের নৈতিকতার শৃঙ্খলা, তার সীমারেখা, এবং একই সাথে শিক্ষকের উপরে জুলাইয়ের পর থেকে নিরবিচ্ছিন্নভাবে মববাজি এবং যেটা এখনো জারি আছে, একই সাথে সেটা আবার পার্টিকুলার রাজনৈতিক দলের শুধু নেতাকর্মীরাই না, তার পরিবারের লোকজন আঘাত করছে, যেটা আমরা যশোরের কথা নিয়ে বলছিলাম। এই সকল বিষয়ই
আমরা একসাথে নিয়ে যুক্ত হচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে, যেহেতু উনি একজন শিক্ষকও। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে 80-র দশকের শেষের দিকটা বলি, মানে তাও তো 40 বছর। আপনি 80-র দশকের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক মেজবা কামাল, মনে করে দেখুন, মেজবা কামাল স্যারের একটা সংগঠন ছিল, নাম হচ্ছে বিবর্তন। বিবর্তন, আমরা পথ নাটকগুলো আমরা বিবর্তন, উনি যদিও একটু বাম লাইনের, আমি একটু জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক, সাহিত্য প্রকাশন সম্পাদক, তো ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। ওইখানে টিএসসির তে আমরা বসতাম, অন্যান্য সংগঠন যারা ছিল স্যাররাই দেখতেন। কিন্তু আমি কোনোদিন কোনো স্যারের কাছ থেকে ওই সময়ের যে তরুণ তরুণী ছেলেমেয়েরা যে পথনাটকের জন্য শিখতে আসতো, রিহার্সেল হতো, কোনোদিন কোনো শিক্ষকের সম্বন্ধে কোনো কটুকতা, কোনো শিক্ষক কোনো অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ করেছেন কোনো নাট্যকর্মীর সাথে আমি শুনি নেই। আমি ধরেন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, আরও আগের বললাম, এখন সব শেষে যিনি উপরে আছেন, আপনি কি শুনেছেন স্যারের কাছ থেকে কোনো তরুণ তরুণী, কোনো ছাত্রছাত্রী কোনো অসঙ্গতিপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়েছেন কোনো ছাত্রীর প্রতি? এটা এমন হয়েছে না। আবুল কাশেম ফজলুল হক, এই সদ্য প্রয়াত আবুল কাশেম ফজলুল হক, একেবারেই দল মত নির্বিশেষে সবাই একেবারে মনে করতো যে শিরোমণি একজন, তার মনে এইরকম। তো আমার কাছে স্যারদের একটা নির্দিষ্ট কালচারাল সেন্স, নির্দিষ্ট একটা আচরণ, এটা এমনি যে আমাদের যে এক্সপেকটেশনের মধ্যে, এটা ধরুন আমি এইখানে যাই বলি, বাইরে যাই বক্তৃতা করি, আমি কি ক্লাসে তা বলি? আমার যখন আমার মাস্টার্সে যখন ধরেন আমাদের লয়ের মাস্টার্সে বিভিন্ন ওই হাইকোর্টের অন্তত 20 একটা ব্যাচে 40 জন হলে 20 জন থাকেন খুব সিনিয়র, শিক্ষকের থেকেও সিনিয়র, এমনি এলএলএম করতে আসছেন সপ্তাহে বন্ধের দিনগুলিতে, ভাল লাগে না, এলএলএম করলেন, নামের আগে লিখতেন MA LLB, এখন লেখেন MA LLM। তো এটা তো এরকম। তো আমি আপনাকে বলছি যে একবার খুব কথা হলো পার্লামেন্টে, যে তারেক রহমান একটা মন্তব্য করলেন যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তো সেখানে এইটা নিয়ে বেশ একটা আলোচনা হলো আমার ক্লাসে। তো এখানে 1/3 হচ্ছেন আমার থেকে সিনিয়র, 1/3 স্টুডেন্ট আমার চেয়ে বয়সে সিনিয়র তারা। তো আমি ক্লাসে আলোচনাটা করলাম, শেষে বললাম যে তুফাইল আহমেদ বলছিলেন পার্লামেন্টে 400 টাকার মেজরের ছেলে এই কিনা বলে। আমি বললাম যে যিনি 400 টাকার মেজরের ছেলে বলেছেন, 400 টাকার মেজর হিসাবে উনি ওই সময় স্বর্ণের বড়ি কত ছিল? 100 টাকা। তো 400 টাকা মানে 4 বড়ি স্বর্ণের দাম কত টাকা? তো এটা ওনার যেমন বলা ঠিক হয় নাই, আর যিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান, তিনিও যদি এটা আরও স্পেসিফাই করে বলতেন ভালো হতো, কারণ আমার তো ক্লাস, এক্স্যাক্টলি আমার তো ক্লাস। এই যে আচরণগত সীমাবদ্ধতা শিক্ষকের, যে এইখানে আপনি ক্লাসে অন্তত একটা, আপনার কথা একটা জিনিস মনে পড়ে গেল, যেমন ধরেন আমাদের এখানে যদি আমরা বলি থিয়েটার, যেমন মুনির চৌধুরীরা শুরু করেছেন, এটা তো সব শিক্ষক। আমরা যদি আবৃত্তির কথা বলি তাহলে আমরা দেখবো যে শিক্ষকরাই শুরু করেছেন। তো নরেশ মানে উনি এত বিখ্যাত একজন মানুষ ছিলেন, মারা গেছেন, এবং যার বইপত্র আছে, বা এখনো যেমন ধরেন যে মানে থিয়েটার রীতিমতো পড়ানো হয় ইউনিভার্সিটিতে, এবং সেইখানেও শিক্ষকরা গান করেন, নাচেন, কারণ সেটা, এবং নাচেরও তো শিক্ষক আছেন, এরা সবাই গানের শিক্ষক আছে, সঙ্গীতের শিক্ষক আছে। এখন ধরেন যে এই যে মানে মোরাল পুলিশিং এর জায়গায়, যে ধরেন মানে উনি যেই মানে গানটার সাথে উনি একটা ছোট্ট ভিডিও করেছেন, এটা তো ভেরি সিম্পল একটা ব্যাপার হওয়ার কথা ছিল, এবং এটা তো এত খুব অ্যাপ্রিসিয়েট করা বা না করারও বিষয় ছিল না, কিন্তু এইটা নিয়ে যে আলোচনার কেন্দ্রে একটা সমাজে কেন চলে আসে। আর 2 নাম্বার হচ্ছে, যেমন ধরেন যে আমরা দেখলাম যে এখনো মব করে, ধরেন আপনি আপনার অপছন্দ হতে পারে, সকল শিক্ষকরা সিরাজুল ইসলাম চৌধুরীর মতো হবেন না, কিন্তু
আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আপনার তো একটা প্রসিডিওর আছে, তার মধ্যে থেকে জানি যে মপ করে বা চিৎকার করা, বা ধরেন যে যশোরের এমপি সাহেবের মেয়ে যেভাবে আক্রমণ করলো, এইটা নিয়ে আপনি কিভাবে বলবেন? না, আমি বলি ধরুন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আর মিরাজবাহ কামাল, আমি দুজনকে বলি, দুজন আমার জাতীয়তাবাদী ছাত্রদলের ভিন্ন মতের মানুষ। তারপরে আমি আপনাকে বলি, আমি কোনোদিন রাস্তাঘাটে এদের দেখা হলে মমতাজউদ্দিন স্যার নাট্যকার, মমতাজউদ্দিন স্যারকে তো আমি পায়ে হাত দিয়ে সালাম করতাম, আমি ইন্টারমিডিয়েটে পেয়েছি ওনাকে এইচএসসি পড়ার সময়। বাট ওইটুকুন সময়ের মধ্যে স্যার যে আমাকে চিনতেন, ইন্টারমিডিয়েট পড়ার সময় স্যার চিনতেন, রাস্তাঘাটে আমার স্ত্রীকে সহ একদিন আমরা মতিঝিলে যাচ্ছি, স্যার ছাতা দিয়ে যাচ্ছেন, আমি পায়ে ধরে সালাম করছি। দ্যাট ইজ আমি ইন্টারমিডিয়েট পড়েছি 80-81, আর আমি স্যারকে সালাম করতেছি হয়তো 98-এর দিকে। তো আমাকে স্যার বুকে জড়িয়ে ধরে বলতেছেন, কেমন আছিস বাচ্চা, কেমন আছিস? তো এই যে সম্পর্ক, আমি আপনাকে বলছি ছাত্র শিক্ষকের সম্পর্ক, একজন শিক্ষককে অতি মানব হতে কখনোই বলে না, শিক্ষককে মানুষ হতে বলে। যে মমতাজউদ্দিন স্যার যে আমাকে বলেছেন যে কেমন আছিস বাচ্চা, বুকে জড়িয়ে ধরে সন্তানের মতো, এটা আবার আমরা যখন তরুণ শিক্ষকদের পাই, তারা একেবারেই আপন ভাইয়ের মতো আচরণ করেন। এটা তো এইখানে বুঝতে হবে, শিক্ষক একজন মানুষ। শিক্ষককে আপনি সন্ন্যাসীর আসনে বসাই দিলে হবে না। শিক্ষক সন্ন্যাসী না, শিক্ষক আমাদেরকে জ্ঞান বিতরণ করেন, শিক্ষক আমাদেরকে আলোকিত করেন, এবং আমি মনে করি শিক্ষক ছাত্রদের যখন আলোকিত করেন, তিনি নিজেও আলোকিত হন। মানে তার চর্চার মাধ্যমে তো একটা জিনিস বিকশিত হয়। স্যাররা যখন আপনি দেখবেন, একজন স্যার 10 বছর আগে যা পড়িয়েছেন, এখন তার পড়ানোর বক্তব্যটা ভিন্ন, স্টাইল ভিন্ন, ডেলিভারেশন ভিন্ন, সব কিছু। তো আমি মনে করি স্যাররা, আমাদের শিক্ষকরা নিজেরা প্রথমত ছাত্রদের আলোকিত করেন, এবং একইভাবে আলোকিত করার মধ্য দিয়ে তিনি নিজে আরও বেশি আলোকিত হন। একদম পরিষ্কার। মানে মোশাররফ ভাই, আপনি যেটা বলেছেন যে আসলে বিউটি পাল যেটা করেছেন, এবং একজন শিক্ষক যদি সুন্দর শাড়ি পরেন, সুন্দর ভিডিও করেন, এটা আসলে কখনোই নৈতিকতার বিবর্জিত না, এবং শিক্ষকের সীমারেখাকে কখনোই লঙ্ঘন করে না। এবং এই ব্যাপারটা আমরা পরিষ্কার হলাম, এবং যেটা নিয়ে এক ধরনের আলোচনা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু আমি শুধু পান্না ভাইয়ের কাছে আসতে পারিনি, যেহেতু মোশাররফ ভাইয়ের সাথে একটা বড় আলাপ দিলাম, কিন্তু আমরা ফিরবো। আমরা আসলে আমাদের মানে বঙ্গভবনের উপরে কোনো মেঘ জমা হয়ে আছে নাকি মেঘ পরিষ্কার হচ্ছে, এবং মেঘের পেছন থেকে সূর্য উঠছে কিনা, তা আমরা খুঁজতে বসবো এই ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল, আমরা একটু শিক্ষকের দিক থেকে আমাদের দৃষ্টিটা একটু অন্য জায়গায় নেই, কারণ আমাদের রাষ্ট্রের একদম শিরোমণি, এখন শিরোমণির চেয়ারটা ভারপ্রাপ্ত দিয়ে চলছে, কিন্তু সেখানে কি কোনো মেঘের আনাগোনা হচ্ছে, নাকি আমরা যা ভাবছি বা ভাবতে চাচ্ছি তাই ঘটবে? এই বিষয়টা আমরা আসলে জানতে চাই মঞ্জুর আলম পান্না আপনার কাছ থেকে। আমি আসছি, তারপরে শিক্ষক প্রসঙ্গে আমি 2টি লাইন বলতে চাই। ঠিক আছে, প্লিজ। তখন এটা আমাদের যারা সন্তান, তাদের উপরে এফেক্ট ফেলছে, তাদের উপর যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলছে। মানে তারা শিক্ষকদের কীভাবে সম্মান করবে? এখন টেলিভিশনে যা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে, এই যে সকল বিপ্লবীরা যে মানে অপসংস্কৃতি মানে শুরুটা করেছে, আমি দেখলাম, মানে আমাদের ধারণা ছিল যে না, ইউনুসের জঙ্গি শাসন গেছে, এখন আমি বারবার যে কথাটা বলি, এখন তো একটা লাইনে আসবে। এই গত বোধহয় 5-7 দিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, হঠাৎ করে ইলেকট্রিসিটি ফেল করলো। দায়িত্বপ্রাপ্ত প্রক্টরকে যেভাবে জবাবদিহির মুখে রাখা হলো, নাহিদ ইসলাম যেভাবে, মানে সেখানে একেবারে বিরোধী দলীয় কি চিফ হুইপ নাকি উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, মানে তার স্টুডেন্ট যেভাবে প্রক্টরকে, এটা কি বলা যায়, আমি কি শব্দ ইউজ করতে পারি, মানে শাসাচ্ছিল যে কেন ইলেকট্রিসিটি ফেল করলো, আপনি জানেন না যে ব্যবহার করে। হ্যাঁ, আপনি জানেন না আমাদের এখানে বৈঠক ছিল। উনি বারবার বোঝানোর চেষ্টা করছেন, দেখুন এটা আমার হাতে নয়, দেখুন কেন এই বিষয়টা আমাকে করে। আমার ওয়াইফও একজন শিক্ষক। না, এখানে কি একটা জিনিস, যেহেতু আপনি এখানে আমরা ওই আলোচনা এটা যুক্ত করলেন, যেমন ধরেন মানে
এটার সাথে কি আপনার মনে হয় না যে সঙ্গীতের যে শিক্ষক নিয়োগের একটা ব্যাপার ছিল এবং আসলে যে সঙ্গীতের মাধ্যমে যে শিক্ষা, এটা নিয়ে তো সারা পৃথিবীতে খুবই পজিটিভ, মানে অনেক রিপোর্ট আছে যে একটা বাচ্চা যখন গানের মাধ্যমে শেখে অনেক তাড়াতাড়ি শেখে গান। এটা রবীন্দ্রনাথই বলে গেছেন আনন্দহীন শিক্ষা কোনো শিক্ষাই নয়। হ্যাঁ, বিটুরানি পাহলা তো সেই ধরনের অনেক কারিকুলাম, মানে ওই ধরনের কারিকুলাম ঢুকাচ্ছে, সে নেচে গিয়ে বাচ্চাদের মনস্তত্ত্বটাকে একেবারে অন্যভাবে ঝালাই করে দিচ্ছে। সো সেটা গেল, এই যে শিক্ষকদের উপরে যে মবটা চলছে, আমি আমার সন্তানকে কি জবাব দেবো বলুন তো? এবং একটি প্রতিষ্ঠানে তো সবাই সমান না, শিক্ষকদের কথাই আমি বলছি, এবং শিক্ষকদের মধ্যেও ছোট্ট একটা অংশ অবশ্য তাদের অধপতন ঘটেছে নানান দিক থেকে। এবার নানান ধরনের কারণ আছে, না, এটা একদমই ভাবে পুঁজিবাদী ধরে ভোগবাদিতা নেওয়ার কোনো বলি, কারণে যে শিক্ষক মানে খুব ভালো মানুষ, মানে না এটা সেটাই ধরে নেওয়ার কোনো কারণ একটি অংশ আছে, বা রাজনীতি, শিক্ষক রাজনীতি তাদেরকে যেভাবে লেজুর ভিত্তি শিখিয়েছে। কিন্তু মনে করেন যে প্রফেসর আখতারুজ্জামান, তিনি মানে আওয়ামী লীগ সরকারের সময় তিনি ছাত্রলীগের ছেলেপেলেদের ডাকলেন নিরাপত্তার জন্য, যেখানে পুলিশ ডাকবেন তিনি ছাত্রলীগের ছেলেপেলেদের ডাকলেন। হ্যাঁ, ভয়াবহ চিন্তা করে। তো এটি যেমন অধপতন, কিন্তু এটি তো ঘটেনি যে মানে ছাত্ররা গিয়ে শিক্ষকদের উপরে মব করবে, তাদেরকে মানে পদত্যাগে আমরা বাধ্য করবে। এটাই বলবো যে যেমন ধরেন যে আইনি প্রক্রিয়ার ভিতর থেকে সমাধান হতে হবে নিঃসন্দেহে। মানে কেউ গিয়ে মববাজি করবে বা গায়ে হাত দিবে বা ধরেন কাউকে তাড়া করবে, যেটা রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত এই ক্ষেত্রে সবচেয়ে মানে এখন দৃষ্টান্ত হিসাবে মানে আছে। 6 জন ডিনকে পদত্যাগে বাধ্য করা হলো, তারা এলো না তার ডাকে, সালাউদ্দিন আম্মারের ডাকে, সে প্রকাশ্যে জনসভায় ফোন দিয়ে ডাকছে একজন ডিন। যাই হোক, আপনি যে বিষয় বলছিলেন যে বঙ্গভবন ইস্যুতে, সেটি হচ্ছে যে দেখুন মানুষের মধ্যে এখন নানান ধরনের কনফিউজিং নানান বিষয় মানে কি বলে উথাল পাতাল করে। কেন করে? ডক্টর খলিলের তো এই গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা না, অন্তত যেটা ইমিডিয়েট পাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকারই তো বলতে পারি। আপনি কি ওনাকে প্রেসিডেন্টও বানাতে যাচ্ছেন? হয়ে যেতে পারে, মানে আমি কথা বলছি, যদি হয়েও যায় আমরা অবাক হব না। যেভাবে অবাক হইনি ডক্টর খলিল যেভাবে এই গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী হলো। হ্যাঁ, তার মানে আপনি আশঙ্কা কারে করছেন, কে হতে পারে? ডক্টর ইউনূসের খেলা তো থামেনি এখনো। আপনি তো আউটসাইডার, আমরা মোশাররফের কাছে যাকে আমরা ধরে নেব ইনসাইডার হিসেবে, সে কি বলে? না, থ্যাংক ইউ। আমি আপনাকে বলি যে 2024-এর 5ই আগস্টের পর মানুষের মনোজগতে একটা পরিবর্তন আছে, এবং আমি এই পরিবর্তনগুলোকে আমলে নিয়ে আমি বলবো যে প্রধানমন্ত্রীকে যে ডিসিশনগুলিতে, আমাদের ডিসিশনে, যে সরকারের ডিসিশনে যে কতগুলো পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলিকে দৃশ্যমান করা দরকার। আমার কথা হচ্ছে যে যেমন ধরেন রাষ্ট্রপতির পদটাতে আমি মনে করি যে শেখ হাসিনা যেভাবে চমক দেখিয়েছিলেন, শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি আমার অনেক ভালো কথা আছে। আমি বেশ অনেকগুলো ইয়েতেই বলেছি, এখন বলে আপনার সময় নষ্ট করতে চাই না, কারণ 3টি গভর্নমেন্টকে ট্রানজিশন তিনি দারুণভাবে মোকাবেলা করেছেন এবং এটা হ্যান্ডেল করেছেন। তো এইটার জন্য আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি অবশ্যই বলবো যে, এবং তার বিদায়টাও যথেষ্ট সম্মানজনকভাবে হয়েছে। এমন তো ওনার প্রেসিডেন্ট হওয়ার আগেও কতগুলো দায়িত্ব ছিল, সেগুলো প্রচুর অভিযোগ আছে। ওই আলোচনা, ওইটা আসলে আমরা আজকে আর আলোচনা করিনি, করতে চাচ্ছি। আমরা মনে করছি যে 5ই আগস্টের পরের যে পরিবর্তনকে মাথায় রেখে, আর এমনি সময় তো সময় সব সময় একই রকম আসে না। আমি মনে করি রাষ্ট্রপতি পদটাকে, যে এটা তো বেসিক্যালি নিয়মতান্ত্রিক একটি পদ, সম্ভাব্য কি হতে পারে? হ্যাঁ, সম্ভাব্য আমি আপনাকে বলছি, বিএনপির তো এমনি নেতৃত্বের মধ্যে প্রায় 3 জন তো আলোচিত আছেনই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, ডক্টর মুশাররফ আছেন, তারপর একজন বিশ্ব মানবাধিকার কর্মী, বিশ্বখ্যাত মানবাধিকার কর্মী আইরিন খানের নাম আছে, মহিলা হলে মজা হবে, কারণ হচ্ছে প্রথম নারী কেউ হবে। তো আমি আপনাকে বলছি যে 91 সালে বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা যে তখন যে প্রধানমন্ত্রী হবেন, একটা কেমন একটা ভাব ছিল না আমাদের মধ্যে, যে কেমন একটা, তো এইবার একটা মহার হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে একটি মেয়ে বলছে, বাপের জন্মে শুনে নাই বেড়া মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। তো উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ভালো লাগছে। তো আমি আপনাকে বলছি যে তারেক রহমানকে অবশ্যই নজরে রাখবেন, যেন বাংলাদেশের মানুষের ভালো লাগে।
এইরকম একজনকে রাষ্ট্রপতি করবেন। আরেকটা আপনাকে আমি মিস করে গেছি একটা বিষয় আপনাকে মনে করি যে বাংলাদেশে কেউ কেউ মনে করেন যে এমপি হয়েছেন না জমিদার হয়েছেন। আপনি দেখুন যে আপনার আলোচনায় আসছে যশোরে এমপি তার বাড়ির পাশে মাঠে খেলাধুলা করছে বাচ্চারা। আমি আপনাকে বলছি বাচ্চাদের হইচই শুনলে আমার হৃদয়ের একেবারে ভালো লাগার যে জায়গাটা, ওই জায়গাটা যে জায়গাটাতে টাচ করে সবচেয়ে আমি একেবারে আহ্লাদিত হই, উদ্দীপ্ত হই, সেটা হচ্ছে বাচ্চাদের কিচির মিচির শব্দ, যেরকম বাচ্চারা হইচই করে যে মাঠে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাচ্চাদের হইচই। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখেন সাতক্ষীরার 2-এর এমপি বলছেন যে সাতক্ষীরার 4-এর এমপি মেয়েটা ওর সেবা করতে গিয়েছিল। তারপরে আমি হাতিয়ার এমপি, ও তো নিজেকে জমিদার মনে করে, জমিদার মনে করে, ফিরাইয়ে নিয়ে যায়, ও এলাকায় যা করছে শুনছি। তো আমি তো মনে করছি, আমরা বলতাম যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র মনে করেন না, তিনি অনেকটা জমিদারি মনে করেন, আত্মীয় স্বজন এদেরকে নিয়ে, রাবণের গোষ্ঠী কোথায় আছে, আয় একসাথে খাই। তো আমি তো মনে করি যে ওরা যদি শেখ হাসিনার জায়গায় ক্ষমতা পাইতো তো বাংলাদেশকে তো রিয়েলি একটা জমিদারি ঘোষণা করতো। তো এই জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের এখনই উচিত যশোরে যেভাবে মানুষ প্রতিবাদ করেছে, হাতিয়ায় সেইভাবে প্রতিবাদ করুন, সাতক্ষীরায় এইভাবে প্রতিবাদ করুন। বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র, এটা জমিদারি না। বাংলাদেশে যারা এমপি হয়েছেন এরা জনগণের দায়িত্ব নিয়েছেন, এরা জমিদারি ক্রয় করেন নাই। আমি মনে করি বাংলাদেশে জমিদারিত্বের অবসান হবে। 1950-এ যে জমিদারিত্বের অবসান হয়েছে, এই অবসান বাংলাদেশের মানুষ অবসান করার জন্য অবশ্যই প্রতিবাদ জারি রাখবে। একদম পরিষ্কার। আমি শুধু শেষে একটা কমেন্টস করতে বলবো মঞ্জুর আলম পান্নাকে, ওভারঅল আপনি কি বলতে চান মানুষের উদ্দেশ্যে, আর আপনি কাকে পছন্দ করবেন প্রেসিডেন্ট হিসেবে, যদি 2 লাইনে বলেন। এটা আমার পছন্দ অপছন্দ বিষয় নয়, যেটি মোশাররফ ভাই বলছিলেন। আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব থেকে, অবশ্যই বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, যাদের ত্যাগ রয়েছে এবং সর্বজন শ্রদ্ধেয় আছে, যে 3জন আলোচনা আসছে, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে তাদের মধ্য থেকেই সম্ভবত বেছে নেওয়া উচিত বিএনপিকে। তাহলে হবে কি, যেমন আব্দুল হামিদ অনেকের কাছে গ্রহণযোগ্য ছিলেন, হ্যাঁ, সেরকম একজনকে হয়তো বিএনপিও চুজ করতে পারে, এই আর কি। আর সর্বসাকুল্যে যে মেসেজ আমি আর কি দেবো না, আমার অভিমতটা জানাতে পারি, যেটি মোশাররফ ভাই বললেন, যা শুরু হয়েছে এর অবশ্যই অবসান হতে হবে। এবং আপনি বোধহয় একটা জিনিস ফেল করে, স্লিপ করে গেছেন, এটা আমাদের আলোচনা হয়তো আপনি আনতে চেয়েছিলেন, সমারোহ হয়ে পারেননি। হবিগঞ্জে যা ঘটলো, আমরা এটাকে একেবারেই সাপোর্ট করি না, এনসিপি নেতাকর্মীদের উপরে যা ঘটেছে, কিন্তু আমার মনে হয় ওই যে পুরনো প্রবাদটি তো আমরা ভুলে যেতে পারি না, ইট কিলটি মারলে পাট কিলটি খেতে হয়, টিট ফর ট্যাট, হ্যাঁ, অন শ্যালোজ ডাজ নট মেক এ সামার, অনেক ধরনের প্রবাদ আছে। অতএব শুধু এনসিপি নয়, সবাইকে মনে রাখতে হবে, যা করছি তার প্রতিদানটা হয়তো টুডে অর টুমরো আমার ঘাড়েও আসতে পারে। আমরা কোনোভাবে এগুলোকে সমর্থন করি না, কিন্তু প্রকৃতি তো কাউকে ক্ষমা করে না, শুধু এটুকুই মনে করে দিতে চাই, এই আর কি। অনেক ধন্যবাদ। আর মোশাররফ ভাই, আপনি কি শেষে একটা মন্তব্য করবেন শিক্ষক হিসেবে, যেহেতু আমরা মূল আলোচনাটা শিক্ষক এবং নৈতিকতায় বলেছি, শেষে জাস্ট এক লাইনে একটা। আমি মনে করি যে সকল শিক্ষকই আলোচনায় তার সীমাবদ্ধতা, যেটা নৈতিক আচরণের যে সীমাবদ্ধতা, এটা একজন সর্বজন শ্রদ্ধেয় হয়, একটা তার চিত্রটা মনে হলেই যেন একটা সৌম্য সৌন্দর্য সব কিছুকে ধারণ করে, তিনি যেন একটা সৌন্দর্যের প্রতীক হন সকল শিক্ষক। আমি সভ্যতার প্রতীক হন, এটাই বলবো। আর আপনি কি মনে করেন না যে আপনাকে জিজ্ঞেস করি যে বিদ্যালয়ে যে সঙ্গীত শিক্ষক আসলে জরুরি কিনা? অবশ্যই। আমি আরেকটা বলি, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, সঙ্গীত অবশ্যই সাম্প্রদায়িকতার বিষবাষ্প নয়। সঙ্গীত অবশ্যই প্রয়োজন। যেই মানুষটা, আমি মনে করি ধর্মচর্চার অবশ্যই দরকার আছে, সেটা ব্যক্তিগত পর্যায়ে। কোনো ধর্মই খারাপ নয়, আমি ইসলাম, বৌদ্ধ কিংবা হিন্দু ধর্ম আমি আলাদা করছি না, মানুষকে ধর্মাশ্রয়ের মধ্যেও থাকতে হবে, আমি ব্যক্তিগত মনে করি, কিন্তু সেটি ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু পাঠের অংশ হওয়া, হ্যাঁ, কিন্তু যে মানুষটি কবিতা আত্মস্থ করতে পারে, গান আত্মস্থ করতে পারে,
আমি বিশ্বাস করি সে কখনো অমানুষ হয় না। এবং এখন আর সেই যুগ নেই যে প্রাডো গাড়ি থেকে ছাত্র নামছে, একজন শিক্ষক লম্বা ছাতা নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে বা আঁটুসাঁটু করে, কেউ কোনো শিক্ষিকা শাড়ি পরে আছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে নুব্জ, তাকে গিয়ে কদমবুচি করতে হচ্ছে। কদমবুচি আমরা অবশ্যই করব, কিন্তু শিক্ষকদের ওই চিত্র আমাদের মানুষ মতো আঁকলে হবে না। বিউটি রানী পল সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন তো, তার কি স্বাদ আহ্লাদ নেই? তিনি আধুনিক নন, তিনি প্রগতিশীল নন। আমি প্রগতিশীলতা বলতে উশৃঙ্খলতা বুঝাচ্ছি না, একদম পরিষ্কার। প্রগতিশীলতা বলতে অবশ্যই সভ্যতার সাথে, যেটি বিউটি রানী পালন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও ধন্যবাদ। আমরা যেই বিষয়টা আলাপ করছিলাম সেখানে দুইজনই একমত যে আমাদের সঙ্গীতের সাথে থাকতে হবে, সঙ্গীত করতে হবে। সেই জন্য আমি শেষেও আবার কবি খালেদ হোসেনের 4টা লাইন বলে শেষ করব, যে শ্রাবণ দিনে গাইতে হবে শ্রাবণ মেঘের গান, না হলে কি শান্ত হবে উদাসী এ প্রাণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান।